আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার লেখা টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ পর্বে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা চ্যাপ্টার 3 এর ইলেকট্রন বিন্যাস যে টপিকটা রয়েছে সেই টপিকটা নিয়ে আমরা বিস্তারিতভাবে এমসিকিউর পার্টগুলো আলোচনা করব। তবে তার আগে তোমাদের যাদের এমসিকিউতে সমস্যা হয় তাদেরকে আমি বলবো যে তোমরা নিকটস্থ লাইব্রেরি থেকে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বই ইজি কেমিস্ট্রি বইটা নিতে পারো। এবং দেখো আমাদের মধ্যে কিন্তু সেই কিউআর কোড রয়েছে বইয়ের মধ্যে। এই কিউআর কোড স্ক্যান করলে তোমার প্রত্যেকটা পর্বের একদম প্রত্যেকটা এমসিকিউর বিস্তারিত ব্যাখ্যা সহ তোমরা ভিডিও পেয়ে যাবে আর কি। অতএব যারা যারা এমসিকিউতে দুর্বল আছো খুব দ্রুতই চাইলে ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করতে পারো এবং নিজের এমসিকিউর দক্ষতাকে আরো বৃদ্ধি করতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মূল আলোচনা আছে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো এখন আমরা যেই কাজটা করব, দেখো আমাদের মূল কাজ হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস রিলেটেড যেই প্রশ্নগুলো আসছে আমাদের বিগত বছরগুলোতে আমরা এই ইলেকট্রন বিন্যাস রিলেটেড টপিকগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা এমসিকিউ তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিব। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের 109 নম্বর প্রশ্নতে আমরা এখন থাকবো। স্ক্যান্ডিয়ানিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি? তো আমাদের এখনকার যে প্রশ্নগুলো আসবে সবগুলাই বেসিক্যালি ইলেকট্রন বিন্যাস রিলেটেড কোশ্চেন এবং এগুলো আমাদেরকে আসলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই বিস্তারিতভাবে দেখাতে হবে। ফাইনালি দেখো তাহলে বলতেছে যে স্ক্যান্ডিয়ানিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি। তো এটার অ্যান্সার হচ্ছে কি? এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। তাহলে আমরা আসলে একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমাদেরকে আসলে কিভাবে কাজটা করতে হবে। তবে তার আগে আমি একটু তোমাদেরকে বলে দেই, তোমাদের বইয়ের 3rd চ্যাপ্টারে কিন্তু এরকম একটা ছক বা এরকম একটা কাঠামো রয়েছে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সূত্র রয়েছে। বেসিক্যালি আমরা এই সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করে থাকবো। তো আমাদেরকে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, 1s 2s 2p 3s 3p 4s 3d, জাস্ট এই সিকোয়েন্স অনুযায়ী আমরা ইলেকট্রনগুলোকে বন্টন করে যাব। ওকে ফাইন। সো দেখো স্ক্যান্ডিয়াম কত হচ্ছে 21। তাহলে কি হবে বলো তো, 1s2 2s2 2p6, তারপরে কি হচ্ছে 3s2, তারপরে কি হচ্ছে 3p6, তারপরে হচ্ছে 4s2, তারপরে হচ্ছে 3d1। তো আমরা যেহেতু সাজাইয়া লিখি এটাকে, তাহলে একটু এক্সচেঞ্জ করে ফেলতে হবে। তাহলে আমি এটাকে যদি একটু এক্সচেঞ্জ করতে চাই তাহলে এক্সচেঞ্জের জায়গাটা হবে 3s2 3p6 3d1 4s2। এই দেখো কাউন্ট করে দেখো আমাদের এখানে 21টি ইলেকট্রন রয়েছে, 2 4 10 12 18 19 আর 2 21। তো এখন এটার সাথে দেখো কোনটা মিলতেছে, আমাদের এর সাথে মিলতেছে আমাদের গ নাম্বার অপশনটা। এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2 আমরা স্ক্যান্ডিয়ানিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেললাম। আচ্ছা, দেন বলতেছে যে ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তরের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? ক্রোমিয়ামের যে সর্বশেষ স্তর সেখানে আসলে যে লাস্ট যে লেয়ারটা, এই লাস্ট লেয়ারের ইলেকট্রন বিন্যাসের সঠিক ক্রম কোনটি? এখানে অ্যান্সার আসতেছে কত আমাদের? এখানে অ্যান্সার আসতেছে আমাদের দেখো ঘ নাম্বার। তো আমাদেরকে একটু মনে রাখতে হবে ক্রোমিয়াম কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। সো আমি একটু বলে দেই জাস্ট, বেসিক্যালি এটা এভাবে ছিল, এটা ছিল হচ্ছে 3d4 আর 4s2, 3d4 এবং 4s2, এটা ছিল এইভাবে। তো আমরা জানি যে ডি কখনো 4 এবং 9 এইরকম ইলেকট্রন কখনো ডিতে বসানো যাবে না। তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে একটু এক্সচেঞ্জ করলাম। আমরা কি করলাম, এখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসলাম, দ্যাট মিনস হয়ে গেল 3d5 আর 4s1। তো এইভাবেই আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারলাম। সো আমাদের এখান থেকে ফাইনাল অ্যান্সারটা হয়ে গেল ঘ নাম্বারটা 110-এর। 111 বলতেছে যে জেড একটা মৌল, এর পারমাণবিক সংখ্যা। তোমরা জানো যে বাম পাশে নিচে থাকে পারমাণবিক সংখ্যা। মৌলটির সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? অর্থাৎ আমরা যে 109 নম্বরে যে স্ক্যান্ডিয়াম এর ইলেকট্রন বিন্যাস করেছিলাম, এই স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস এর অনুরূপ হবে হচ্ছে এটা। এখানে তারা বলতেছে ক নাম্বারটা অ্যান্সার হবে। এবং আমরা কিন্তু অলরেডি আমাদের সেই নোট যেখানে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছিলাম, এই স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখো যে এই ক নাম্বারের সাথে এটা মিলে যাচ্ছে, আমাদের 110 হয়ে গেল। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি সঠিক? এখানে অনেকগুলো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, বাট বলতে যাচ্ছে যে Fe2 এর ইলেকট্রন বিন্যাসে কোন ইলেকট্রনটা মানে কোন বিন্যাসটা আসলে সঠিক হবে। তো দেখো আমরা আমাদের আগেরটা একটু মুছে দেই। তো প্রথম কাজ হচ্ছে আমার Fe এর ইলেকট্রন বিন্যাস করা। Fe কত? 26। তো আমরা দেখো কি লিখতে পারি, 1s2 2s2 2p6, তারপরে আসতেছে কি 3s2, তারপরে আসতেছে 3p6, তারপরে আসতেছে 3d6, তারপরে আসতেছে 4s2। এটা হচ্ছে আমরা Fe এর ইলেকট্রন বিন্যাস করলাম। এবারে দেখো প্রশ্ন যেহেতু বলছি Fe2+, তার মানে আমরা 4s2 তে আর থাকছি না, আমাদের 4s এ আর কোনো ইলেকট্রন থাকছে না, কেননা Fe2+ বলতে দুইটি ইলেকট্রন নাই হয়ে যাচ্ছে। অবশ্যই সেই দুইটি ইলেকট্রন কোন জায়গা থেকে যাবে?
4s থেকে যাবে। তাহলে Fe2+ এর ইলেকট্রন বিন্যাসের কাঠামো হচ্ছে এটা। এবারে দেখতে হবে যে আমাদের কার মানে কোন অপশনের সাথে এটা ম্যাচ করতেছে। দেখো এখানে অপশনটাতে আমাদের ঘ নাম্বার অ্যান্সার হিসেবে বলা আছে, আসলে একটু মিলাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। আমি বলছিলাম কি, আমি বলছিলাম হচ্ছে 4s0, যেহেতু 4s0 তার মানে s এর উপরে কোনো ইলেকট্রন নাই, এই জন্য আমাদের এইটা আর দেখাই নাই প্রশ্নের যে এই অ্যান্সারের যে অপশন সেই অপশনে আর দেখাই নাই, এখানে 3d তে এরা অ্যান্সারটা শেষ করেছে। আচ্ছা এবারে বলতেছে যে কোন ইলেকট্রন বিন্যাসটি Fe3+, দেখো এখানে Fe3+ নিয়ে কথা বলতেছে। তো আমাদেরকে জাস্ট Fe3+ নিয়ে এবার কাজ করতে হবে যে Fe3+ এর জন্য বা Fe3+ আয়নের জন্য কোন ইলেকট্রন বিন্যাসটি প্রযোজ্য, কোন ইলেকট্রন বিন্যাসটি প্রযোজ্য। তবে এখানে কিন্তু সবটা দেখানি, এখানে শুধুমাত্র লাস্ট লেয়ারটা দেখাইছে। তো আমি আগে তোমাদেরকে এখান থেকে দেখাই। Fe2+ তো তার মানে 4s থেকে দুইটা যাবে, বাট যখন Fe2+ এর পরিবর্তে Fe3+ হবে তখন তো আমাকে 3টা ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে, 3টা। তখন আমি 3টা ইলেকট্রন ত্যাগ করব, তখন d তে আগে ছিল 6টা, d হয়ে যাবে কয়টা, 5টা। তো সর্বশেষ লেয়ারটা কি দাঁড়াচ্ছে, 3s2 3p6 3d5 3d5 4s0। লাস্ট লেয়ারটার যদি আমরা কথা বলি, দেখো তো এরকম কোনো অপশন আমরা পাচ্ছি কিনা। এই যে খ নাম্বার অপশনটা আমাদেরকে বলতেছে যে হ্যাঁ এরকম অপশন আছে, 3s2 3p6 3d5 4s0 গেল এটা। এবারে আসে 114 নাম্বার। 114 নাম্বার কি বলতেছে যে 1s2, খেয়াল করো 1s2 2s2 2p6 3s2 ইলেকট্রন বিন্যাস কোন আয়নের। তো এই ক্ষেত্রে আমার শর্টকাট পদ্ধতি হচ্ছে আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রন বিন্যাস করার দরকার নাই, আমরা জাস্ট ইলেকট্রনগুলোকে কাউন্ট করব। ইলেকট্রনগুলোকে কাউন্ট করলেই আমরা সহজে মানে বুঝতে পারবো যে আসলে আমি কোন আয়নের জন্য কাজ করছি। সো ফলো করো, এখানে ইলেকট্রন কয়টা দেখো, 2 4 10 12 18 18 আর 5 কত হচ্ছে, 19 20 21 22 23 23, তাই না? 23 হলে এইটা অবশ্যই Fe3+ এর, কারণ Fe3+ এর বোঝানো হয় Fe এর মোট ইলেকট্রন হচ্ছে 26টা, 26টা থেকে 3+ মানে কি 3টা কমে যাচ্ছে, 3টা কমে গেলে কয়টা হবে, 23টা হবে। সো এটা অটোমেটিক্যালি আমাদের খ নাম্বার অপশনের সাথে মিলে যাবে। তো এরপরে যাচ্ছে আমরা 115 নাম্বারে, বলতেছে যে নিচের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের, এই ইলেকট্রন বিন্যাসটা কোন মৌলের। এখানে শর্টকাট যে রুলসটা তোমাদেরকে বলবো, নরমালি 4s সবসময় 2 থাকে, বাট দুইটা কেসে 4s 1 হয়। একটা হচ্ছে কখন, একটা হচ্ছে ক্রোমিয়ামের বেলায় আর একটা হচ্ছে কপারের বেলায়। সো ক্রোমিয়ামের বেলায় আবার ডিটা হয় 5 আর কপারের বেলায় ডিটা হয় কত, 10। সো আমরা শর্টকাট এখানে হিসাবে এটা বলতে পারি যে এটা অবশ্যই কার ইলেকট্রন বিন্যাস হবে, এটা অবশ্যই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে। সো এরকম করে আমাদের যে ইলেকট্রন বিন্যাসগুলো রয়েছে সেই ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে, ইলেকট্রন বিন্যাসগুলো আমাদেরকে পারতে হবে। আচ্ছা নেক্সট আসবো আমরা, এই যে দেখো কপার নিয়ে কথা বলতেছিলাম মাত্রই, এখন আসলে আমাদেরকে কপারে ফিরে যেতে হচ্ছে। বলতেছে যে কপারের ইলেকট্রন বিন্যাস কোনটি, এখানে অনেকগুলো ইলেকট্রন বিন্যাস রয়েছে, কপারের ইলেকট্রন বিন্যাস কোনটি। তো আমরা লাস্ট লেয়ারটাতে ফলো করব। দেখো এখানে 3d0, তো কপারের কখনোই তো 3d0 হওয়া সম্ভব না, কপার সবসময় 3d10 থাকে, সো এই জন্য এটা বাদ। আচ্ছা ঠিক আছে, এইটা দেখো 3d10 4s1, এইটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। আচ্ছা আর 3d11, ডি তে তো কখনো 11টা হয়ই না। আর 3d9 বলতেছে, এইটাও যেহেতু অস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কপার দেখায় না, কপার সবসময় স্থিতিশীলতা অর্জন করার জন্য একটা 4s থেকে ইলেকট্রন নিয়ে সে d10 হয়। তো এই জন্য আমাদের এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা, কপারের জন্য সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা। আচ্ছা এবারে আসো, অনেকগুলা ইলেকট্রন মানে এটা হচ্ছে বহুপদী, একটা ইলেকট্রন বিন্যাস দেখি আমরা কজনের সাথে ম্যাচ করাতে পারি। কি বলতেছে ফলো করো, বলতেছে 1s2, দেন দেখো 2s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ এখানে মোট ইলেকট্রন কয়টা বলো তো, মোট ইলেকট্রন হচ্ছে 2 4 10 12 18, 18টা ইলেকট্রন আছে। এখন আমাকে দেখাতে হবে যে 18টা ইলেকট্রন কোন কোন আয়নের জন্য প্রযোজ্য হয় বা কোন কোন আয়নের জন্য সত্য হয়। প্রথম কথা হচ্ছে সালফার 2-, ইয়েস এটা সত্য হবে, কারণ সালফারের ইলেকট্রন হচ্ছে 16টা, আর মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন বেড়ে যায়, তাহলে 16 আর 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 18 হয়ে যাচ্ছে। তো প্রথম অপশনটা সঠিক। 2 নম্বর অপশনটা মিথ্যা, কেন, Fe হচ্ছে 26, 26 থেকে 2+ মানে 2টা কমিয়ে দাও, তাহলে কত হবে 24, কিন্তু এখানে ইলেকট্রন আছে 18টা, তাহলে 18টার সাথে তো আমি 24 ইলেকট্রনকে ম্যাচ করাতে পারবো না, অতএব 2 নম্বর অপশনটা সঠিক নয়। আর 3 নম্বর অপশনটা বলতেছে স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+ বলতে বোঝানো হয় স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 21,
3+ মানে তুমি 3টা কমিয়ে ফেলো সেখান থেকে, তাহলে 21 থেকে 3 বাদ গেলে কত হয়? 18 হয়। তো 3 নাম্বার অপশনটা আমাদের এই জন্য কি হয়ে যাচ্ছে? সঠিক হয়ে যাচ্ছে 1 ও 3, যেটা কিনা আমাদের খ নাম্বার অ্যান্সারের সাথে দেখো মিলে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি এর পরেরটায়। দেখো কি বলছে যে নাইট্রোজেন না, এন শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? অর্থাৎ আমাদের কিন্তু অনেকগুলো শেল রয়েছে, বা যাদেরকে বলি আমরা প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, অনেকগুলো নামেই তাদেরকে ডাকা হয় কে, এল, এম, এন। তো এরকম বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2n²। ধারণ ক্ষমতা সূত্র কি বলতো? 2n² সূত্র আমরা এখানে কি করি? ফলো করি। তো এখানে আবার অনেকগুলা জিনিস আমাদেরকে একটু মেনটেন করতে হয়, অনেকগুলা শেল রয়েছে, সেই শেলের সাথে আবার রিলেশনশিপ রয়েছে। কিরকম দেখো, যদি কে শেল বলে, যদি আমাদেরকে কে শেল বলে তাহলে এন কত হবে? 1, এল বললে এন হবে কত? 2, এম বললে এন হবে কত? 3, আর এন বললে এন হবে কত? 4। এইভাবে আর কি। তো আমরা এখন যেহেতু আমাদেরকে এন শেল বলছে, তার মানে আমার স্মল হাতের এন এর ভ্যালু 4। সো তুমি যাও 2n², তার মানে 2 × 4² কত হচ্ছে বলো তো? 32। তাহলে অ্যান্সার কত আসবে আমাদের? 32। দেখো তো 32 অপশনে আছে কিনা? ইয়েস, 32 অপশনে রয়েছে। তাহলে 32 মানে কি? ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবারে বলতেছে এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? এই যে আমরা এখান থেকে অ্যান্সার বের করতে পারবো। এম এর জন্য এন এর মানটা কত? 3, তার মানে 2n², তার মানে 2 × 3 তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? 18। তাহলে এখানকার গ নাম্বারে যদি আমরা বলতে পারি তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? 18 হয়ে যাচ্ছে। যাচ্ছি পরেরটা। দেখো বলতেছে কি, দেখো এল যদি 3 হয়, প্রাপ্ত উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? এল যদি 3 হয়। আচ্ছা, ভালো কথা। আসো আমরা এখন দেখি যে এল এর মানের সাথে সম্পর্কগুলো কি কি। এল এর মানের সাথে সম্পর্কগুলো কি কি? এল এর 4টা ভ্যালু রয়েছে, ফলো করো। এল এর 4টা মান রয়েছে, L0, L1, L2, L3। 0 হলে কি হয়? S, 1 হলে কে হয়? P, 2 হলে কে হয়? D, আর 3 হলে কে হয়? F। এবং আমরা সবাই জানি একটা সূত্র ছিল, তাই না? 2 × 12 + 1, 2 × 12 + 1। তাহলে এই সূত্র অনুযায়ী দেখো 2 আর L এর মান হচ্ছে আমাদের 3 + 1। তাহলে আমরা এরকম দিলাম। তাহলে কত হচ্ছে? 2, 3 × 6 আর 1 কত হচ্ছে? 7, 7 × কত হবে? 14 হবে। সো এল এর মান যদি 3 হয় তাহলে ফার্স্ট অফ অল সেটা এফ অরবিটালকে বোঝায়, এবং এফ অরবিটাল ইলেকট্রন নিতে পারে কতটি? 14টি। এফ অরবিটাল ইলেকট্রন নিতে পারে কতটি? 14টি। সো 14 যদি এখানে অপশনে থাকে তাহলে সেটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে কি? 14টি। আচ্ছা, পটাশিয়ামের এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে? ঠিক আছে। তাহলে আমরা কিন্তু দেখো আমরা এই রকমের অনেকগুলো ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা একটা বা দুইটা অনেক ভালো মতো কমপ্লিট করব, এবং ওই একটা বা দুইটার মতো করে আমরা বাকিগুলো কিন্তু আমাদের শিখে নিতে হবে, রাইট? তো আমি তোমাদেরকে ধরো পটাশিয়াম এবং হয়তো বা আরো দুই একটা এক্সাম্পল তোমাদেরকে দিব, এইটা একটু ভালো মতো শিখে নাও। 121 নাম্বারটা, আচ্ছা সরি, আমরা চলো 122 নাম্বারটা আগে সলভ করি, তাহলে এটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। 122 নাম্বার কি বলছে? যে কপারের এম শেলে কতটি ইলেকট্রন থাকে? কপারের এম শেলে। তাহলে এই ক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা। তাহলে আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস করি, কপার 29 কি হবে বলতো? 1s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s1। এটা হচ্ছে কপার ইলেকট্রন বিন্যাস। ফাইন। এবারে যদি প্রশ্ন করা হয় যে কপারের কে শেলে কয়টি ইলেকট্রন আছে, প্রথম শেলটাকে কি বলা হয়? কে শেল বলা হয়। তাহলে কে শেল ইলেকট্রন আছে কয়টা? 2টা। কপারের এল শেলে আছে কয়টা বলতো? 6 আর 2 কয়টা হয়? 8টা হয়। কপারের এম শেলে কয়টা আছে বলতো? 3 নাম্বার যে শেলটা সেটাকে বলা হয় এম শেল। তাহলে 10 আর 6 16 আর 2 18। তো এম শেলে আছে কয়টা? 18টা। এন শেলে আছে কয়টা? এন শেলে আছে হচ্ছে একটা। এখন পরীক্ষার হলে তোমাকে এরকম ভাবে প্রশ্ন যে কোনো জায়গা থেকেই করতে পারে, হ্যাঁ। সো ওইভাবে প্রশ্ন যখন করবে তখন তুমি ইলেকট্রন বিন্যাস করে এরকম শেলগুলো ভাগ করে করে জাস্ট অ্যান্সারটা বলে দিবা যে হ্যাঁ এই পরমাণুর এম শেলে বা এন শেলে বা এল শেলে এতটি ইলেকট্রন রয়েছে। তো আমাদের সাথে 18 হচ্ছে ম্যাচ করেছে। সো 122 নম্বরের ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আমি আশা করতেছি তোমরা পটাশিয়ামের জন্য এটা সহজে অ্যান্সার বের করতে পারবা। আমি যেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়েছি তাহলে সেই প্রসেস অনুযায়ী অ্যান্সার হবে কত? 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সেম ভাবে দেখো আমাদের আর একটা প্রশ্ন আছে, ক্রোমিয়াম 3+ এর এম শেলে কতটি ইলেকট্রন থাকে? তাহলে এই টাইপের কোশ্চেনে আমরা হচ্ছে এখন সলভ করব। ওকে ফাইন। সো দেখো আমাদের কিন্তু এই যে মাত্র আমরা যে প্রবলেমটা সলভ করলাম যে কপারের এম শেলে কতটি ইলেকট্রন থাকে, তো
এখানে আমাদের বেসিকটা হচ্ছে যে আমরা ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে এই ইলেকট্রন বিন্যাস তারপরে হচ্ছে ভাগ করব, প্রথম কক্ষপথকে, তারপর টেল, তারপর টেম, তারপর টেন, এইভাবে করে আমরা জাস্ট দেখবো যে লাস্ট যেই সেলের কথা বলছে ওই সেলে কতটি ইলেকট্রন থাকে। এবং আমি তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই, দেখো এরকম কিন্তু আমাদের অনেকগুলো ইলেকট্রন বিন্যাস রয়েছে। সো আমি প্রবলেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম দেখো কোবাল্টের এম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে, প্রসিডিউরটা কি হবে, সেম হবে, এখানে অ্যান্সারটা হবে 15। তারপর আরো আছে দেখো এই যে এখানে বলতেছে যে স্ক্যান্ডিয়ামের তৃতীয় সেলে মানে কি, এম সেলে। সো এখানে এম কথাটা না বলে এখানে মেনশন করে দিয়েছে যে তৃতীয় সেলে কতটি ইলেকট্রন থাকে। স্ক্যান্ডিয়ামের তৃতীয় সেলে ইলেকট্রন থাকে কয়টা, ইলেকট্রন থাকে হচ্ছে 9টা। তারপরে আরো এরকম অনেকগুলো ইলেকট্রন বিন্যাস রয়েছে। দেখো ক্রোমিয়ামের এম সেলে ইলেকট্রন সংখ্যা কতটি, তো সেম প্রসিডিউর, এখানেও অ্যান্সার কত হবে, এখানেও অ্যান্সার হবে হচ্ছে 13। আমরা জাস্ট সেম ভাবে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে আমরা এইভাবে অ্যান্সারটা করব। ভ্যানাডিয়াম মৌলটির এন সেলে কয়টি ইলেকট্রন থাকে, ভ্যানাডিয়ামের এন সেলে ইলেকট্রন থাকে কয়টা, ভ্যানাডিয়ামের এন সেলে ইলেকট্রন থাকে হচ্ছে 2টা। ভ্যানাডিয়ামের এম সেলে এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, এম শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি বলতো, 11টি। সো এই যে তোমাদেরকে আমি যতগুলো এখানে সিকোয়েন্স দেখালাম সবগুলোর একটাই কাজ, ইলেকট্রন বিন্যাস করবা, কে এল এম এন আকারে ভাগ করবা, দেন হচ্ছে গিয়ে দেখবা যে তোমাকে প্রশ্নে কোন সেলের কথা বলছে, তুমি ওই সেলে গিয়ে জাস্ট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করে অ্যান্সারটা ফিল আপ করে ফেলবা। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন তোমাদের আর সমস্যা হবে না। আচ্ছা এবারে চলো আমরা একটু আয়ন ভিত্তিক হচ্ছে প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবো। যেরকম 126 নাম্বার কোশ্চেনটাতে কিন্তু কোনো পরমাণু না, এখানে একটা আয়ন নিয়ে বলেছে যে ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে। আচ্ছা যাই হোক, এটা একটা আলাদা হিসাব। খেয়াল করো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম কত হচ্ছে 24, কত 24 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত হবে 21। দ্যাটস ওয়াই অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। অর্থাৎ এখানে সিম্পল একটা আয়নে কয়টা ইলেকট্রন থাকতে পারে, জাস্ট আমাদেরকে এটাই জানতে যাচ্ছে যে এই আয়নে আমরা কয়টা ইলেকট্রন বিন্যাস রাখবো। আচ্ছা সো আমি যাচ্ছি পরবর্তীটাতে। দেখো এই যে 130 নাম্বার যে আমাদের কোশ্চেনটা রয়েছে 130, তো কি বলতেছে Fe3+ আয়নের এম সেলে কয়টি ইলেকট্রন রয়েছে। তো আমাদের এইটা অনেক ভালো মতো বুঝতে হবে, আমরা এই একটা ভালো মতো বুঝবো, একটা ভালো মতো বুঝে আমরা বাকিগুলো কিন্তু আয়নের যতগুলো এরকম থাকবে যে এই আয়নের এন সেলে কতটি বা এম সেলে কতটি আমরা সেই সবগুলো সমাধান করে ফেলবো। সো ফার্স্ট অফ অল Fe26, দেখো 26, সো ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2p6 3s2 তারপর হচ্ছে 3p6, তারপরে হচ্ছে 3d6, তারপরে হচ্ছে 4s2। এটা হচ্ছে নর্মাল Fe এর ইলেকট্রন বিন্যাস। এবারে আসা প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে Fe3+ আয়ন, তার মানে 3+ মানে তো আমাকে ইলেকট্রন কমাতে হবে। সো ফার্স্টে এখানে একটা 3+ দিলাম, 3+ দিলে তাহলে চেঞ্জ হচ্ছে তাই না, ইলেকট্রন এখান থেকে দুইটা নাই হবে, এখান থেকে একটা নাই হবে। সো তাহলে কি হতে পারে 3d5 আর 4s হচ্ছে 3d হচ্ছে 5 আর 4s হচ্ছে 0। এবার একটা ভাগ করি আমরা। দেখো কে শেল, এটা কি প্রথমটা কি, কে শেল কয়টা আছে 2টা, এল শেল কয়টা আছে 8টা, এম শেল কয়টা আছে দেখো তো 6 5 11 আর 2 কত হচ্ছে 13। সো এম শেলে হয়টা কয়টা 13টা, আর এন শেলে কোনো ইলেকট্রন নাই। এখন আমাকে প্রশ্নে যার কথা বলবে আমি তারটা নিয়ে আলোচনা করব। সো দেখি আমাদেরকে প্রশ্নে কার কথা বলছে, এম শেল তাই না, এম শেলে কয়টা আছে বলো তো, এই যে বলছিলাম যে 13টা, এভাবে হবে 13টা। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক সেম ভাবে দেখো পরের কোশ্চেনটা, কোবাল্ট 2+, ইলেকট্রন বিন্যাস করবা, কোবাল্টের সর্বশেষ কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন বাদ দিয়ে দিবা, এরপর দেখবা যে এম শেলে কয়টা হয়। সম্ভবত কোবাল্টের এম শেলে কয়টা ইলেকট্রন হবে, কোবাল্টের এম শেল হবে 15টা ইলেকট্রন। কপারের এন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, সো আমি একটু আগে কপার করেছিলাম, এন মানে কি সর্বশেষ কক্ষপথ, কপারের এন কক্ষপথ ইলেকট্রন হয় হচ্ছে একটা। এই যে দেখো এই যে আয়রনের আগে আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করেছিলাম সেই ইলেকট্রন বিন্যাসটাই কিন্তু আমাদেরকে এখানে দেখাতে হচ্ছে। ওকে ফাইন, সো চলো আমরা যাচ্ছি নেক্সট পার্টে। এখানে আরো কিছু কথা এখানে বলেছে, দেখো কি বলেছে যে Fe এর এম শেলে কতটি ইলেকট্রন আছে। সেম প্রসিডিওর, ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করে জাস্ট কাউন্ট করব যে এটার এম শেলে কয়টি ইলেকট্রন আছে, যেটা অ্যান্সার হবে আমরা সেটাই বলে দিব। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে Fe এর এম শেলে ইলেকট্রন আছে কতটি, 14টি। আচ্ছা দেন এগুলো আশা করি তোমরা সেম প্রসিডিওরে পারবা। তারপর Mn2+ আয়নের যে ইলেকট্রন বিন্যাস আমরা করব,
দেন ইলেকট্রন বিন্যাস যেহেতু 2+, তার মানে সর্বশেষ কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন বাদ যাবে। বাদ যাওয়ার পর আমি দেখবো যে আমার এম শেলে কয়টি ইলেকট্রন আছে, যে কয়টি ইলেকট্রন থাকবে সেটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। সম্ভবত এখানের অ্যান্সার হবে 13। আচ্ছা, যদি তোমাদের দরকার হয় আমি 134 নাম্বারটা না আমি আরেকবার ট্রাই করতেছি। ম্যাঙ্গানিজের কথা বলেছে তাই না, ম্যাঙ্গানিজ। তো চলো আমরা একটা ম্যাঙ্গানিজ নিয়ে কথা বলি। সো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস দেখো Mn, তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 25 তাই না। সো এখানে D হবে 5, ঠিক আছে। আর 4s হবে কত, 4s হবে 2, 4s হবে 2 নরমালি। দেন আমাদেরকে প্রশ্নে কি বলছে দেখো, আমাদেরকে প্রশ্নে বলতেছে Mn2+, তার মানে সর্বশেষ কক্ষপথ থেকে 2টা বাদ দিয়ে দাও, অর্থাৎ এই 2টি ইলেকট্রন থাকছে না। আর এখানে বসতেছে কি, এখানে বসতেছে একটা Mn2+। এবার কাউন্ট করে এখানে কয়টি ইলেকট্রন আছে, এই যে দেখো 6 × 5 = 11 2 13। সো আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু 13ই হচ্ছে, এই যে 13ই হচ্ছে। সো এই টাইপের আয়নের ইলেকট্রন বিন্যাস, পরমাণুর কক্ষপথের ইলেকট্রন বিন্যাস, আমরা এই টাইপের ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারবো, সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা নেক্সট যাচ্ছি, দেখো নেক্সট কি বলতেছে। আচ্ছা এবারে হচ্ছে উপশক্তি স্তর নিয়ে কাহিনী। আমাদের প্রত্যেকটা পরমাণুর কয়টা উপশক্তি স্তর থাকতে পারে এইগুলো নিয়েই মূলত আমাদের ফোকাস এখন করতে হবে। পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকতে পারে, এইটাই হচ্ছে আমাদের এখন মূল বিষয়। তো দেখি আমাদের পরমাণু শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকতে পারে। এই যে 135, দেখো 135 নাম্বারে যাচ্ছি আমরা। 135 কি বলছে যে পরমাণুর ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, ডি এর কথা বলেছে। সো আমরা জানি যে ডি সর্বোচ্চ কয়টি ইলেকট্রন নিতে পারে বলতো, 10টা। ডি সর্বোচ্চ কয়টি ইলেকট্রন নিতে পারে, 10টা। এটার প্রমাণ, এটা যদি প্রমাণ চায় যে হ্যাঁ এটা তুমি কোন সূত্র দিয়ে প্রমাণ করবা, এটা সূত্র হচ্ছে কোনটা, এটার ডি এর জন্য সূত্র হচ্ছে 2 × 2l + 1। আচ্ছা, সো 2, ডি এর জন্য এল এর মানটাও হচ্ছে 2 + 1। এবারে জাস্ট ই করো, 2 × 2 = 4 আর 1 5, 2 × 2 = 4 আর 1 5, 5 × 2 = 10। ব্যাস অ্যান্সার হয়ে যাচ্ছে, এভাবে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। আচ্ছা এবারে 136, পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে, এন শেলে কয়টা উপশক্তি স্তর থাকে। আচ্ছা ওকে ফাইন। সো দেখো আমরা যদি আমাদের এইটাতে আলোচনা করি, আমরা যদি আমাদের এইখানটাতে করি, তো দেখো আমি এখানে কি দেখাতে পারি, যেহেতু এম শেলের কথা বলছে, তুমি এখন ইলেকট্রন বিন্যাস যখন করো 1s 2s 2p 3s 3p 3d, তাহলে এটা কি কে শেল উপশক্তি স্তর কয়টা, একটা। এইটা কি এল শেল উপশক্তি স্তর কয়টা, দুইটা। এইটা কি এম শেল উপশক্তি স্তর কয়টা, তিনটা। অর্থাৎ কে এল এম, এখান থেকে আমরা হচ্ছে উপশক্তি স্তরগুলো সহজেই বের করে ফেলতে পারবো। সো এখানে এম শেলে উপশক্তি স্তর থাকে কয়টা, এম শেলে উপশক্তি স্তর থাকে হচ্ছে 3টা। আচ্ছা নেক্সট ওয়ানে যাচ্ছে, দেখো ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তির মান কত। আচ্ছা এখানে কিন্তু জাস্ট কোশ্চেনটা একটু ঘুরানো পেঁচানো, আমি কোশ্চেনটাকে তোমাকে একদম ভালোভাবে বুঝাই দিচ্ছি। এখানে বলতেছে যে ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের, খেয়াল করো সর্বোচ্চ শক্তি স্তরের মান কত। ফাইন, ভালো কথা। এখানে কি বোঝাচ্ছে, এবারে এইটা তুমি কিভাবে করবা। তো দেখো আমাদের যদি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করি, ম্যাঙ্গানিজ Mn কত হচ্ছে 25, তো ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p, আচ্ছা 3s2 3p6, তারপর হচ্ছে 3d5 4s2। এখন এখানে সর্বোচ্চ মান কত বলো তো, 4 না, মানে সর্বোচ্চ বলতে লাস্ট ইলেকট্রনটা বা সর্বশেষ ইলেকট্রনটা সব থেকে উচ্চ লেভেলের কোন জায়গায় গিয়েছে, সেটা আনসার হবে কত, চতুর্থ যে শক্তি স্তর, সেই চতুর্থ শক্তি স্তরে গিয়েছে। তাহলে ম্যাঙ্গানিজের জন্য মানটা কত হয়ে যাচ্ছে বলতো, ম্যাঙ্গানিজের জন্য মানটা 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে গিয়ে সর্বশেষ ইলেকট্রনটা জাস্ট স্থায়িত্ব হয়েছে। আচ্ছা 5f অরবিটালের ক্ষেত্রে n+l এর মান কত, এটা আমরা এখানে হিসাব করে ফেলবো। আচ্ছা n+l এর মান, এটা একটু কাউন্ট করাটা একটু বেশি জরুরি। তো এই ক্ষেত্রে তোমাদেরকে আমি যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা একটু তোমরা মনে রাখবা n+l এর জন্য। সো l এর যে 4টা ভ্যালু আছে, দেখো l এর 4টা ভ্যালু 0, এটা অলরেডি একটু আগে বলছিলাম, 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। এখন s p d f এরকম 4টা জাস্ট, ঠিক আছে। আচ্ছা হলো 4টা এরকম। তো আমরা এখন এই জায়গা থেকে মানগুলো হিসাব করব। 5f বলছে, তাহলে আমার n এর মান কত, 5। আচ্ছা l এর জন্য খেয়াল করো, l এর জন্য সরি f এর জন্য l এর মানটা কত,
জাস্ট এইখান থেকে ইজিলি দেখা যাচ্ছে এফ এর জন্য এদের মানটা হচ্ছে 3, এফ এর জন্য এদের মানটা হচ্ছে 3, টোটাল কত হচ্ছে 8, কত হচ্ছে 8, তাহলে 5f কত হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা কত হবে 5 আর 3 8 হয়ে যাচ্ছে। ঠিক সেম ভাবে 4D আশা করি বের করতে পারবা। এখানের অ্যান্সারটা হচ্ছে কত গ নাম্বারটা, যদিও এটা আমি করে দিতে পারি। দেখো এদের মানটা হচ্ছে গিয়ে 4, খেয়াল করে এদের মানটা হচ্ছে গিয়ে 4 আর এল এর মান কত কার জন্য ডি এর জন্য, ডি এর জন্য এল এর মানটা হচ্ছে এই যে দেখো এইখান থেকে আমরা অনায়াসে দেখতে পারি যে ডি এর জন্য এল এর মানটা হচ্ছে 2। তো যোগ করো 4 + 2 = কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে। আচ্ছা দেন এখানে বলতেছে যে কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম, কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম। সো এখানে দেখো সবগুলো হিসাব করো, তুমি যোগ করে ফেলো। আচ্ছা 3 আর ডি এর মান কত 2, 3 এর 2 কত হচ্ছে 5 হচ্ছে, 5 এস এর মান হচ্ছে 0, এখানে 5 হচ্ছে, তারপর হচ্ছে যে 4 পি এর মান কত 1, তাই না, পি এর মান হচ্ছে 1, এটাও 5 হচ্ছে আর এটা হচ্ছে 7। তাহলে প্রথম কথা আমরা এখানে 3টা 5 দেখতে পাচ্ছি, 3টা 5 এন এর মান সমান আর কি, সবগুলোতে n প্লাস এল এর যোগফলের মান সমান। এখন আমাদের কিন্তু আরো একটা সূত্র আছে যে n প্লাস এল এর মান যদি কোনো কারণে সমান হয়ে যায় তাহলে যার n এর মান কম, যার n এর মানটা কম সে সব থেকে কম শক্তিশালী হবে, সে সব থেকে কম শক্তিশালী হবে। তো এখানে সব থেকে n এর মান কম কার 3 সব থেকে এখানে n এর মান কম 3, এই জন্য এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবারে বলতেছে দেখো যে n4 আর l2, তাহলে n4 তার মানে আমরা অবশ্যই 4 আসবে আর L2 0 1 2 তার মানে 4D কি আসতে পারে দেখো এদের মান 2 হলে আমরা কাকে নিতে পারবো D কে নিতে পারবো। সো কি হচ্ছে 4D, সো আমার এখানে অ্যান্সার কি হবে 4D হবে। আচ্ছা এভাবে দেখো যে এটাও ঠিক সেম যে প্রধান শক্তি স্তর n = 3 এবং উপশক্তি স্তর n = 2 এর জন্য কোন অরবিটালটি পাওয়া যায়। একটু আগে জাস্ট যেভাবে বের করলাম আমরা আমাদের l এর মান যেহেতু 2, দেখো এখানে কিন্তু আমাদের 3D আসবে, এটা আমাদের 3D আসবে কেন, কারণ আমার n এর মানটা 3 বলছে আর আগেরটাই আমার n এর মানটা 4 বলছিল। আচ্ছা অরবিটালে ইলেকট্রন সংখ্যা হিসাবে সূত্র কোনটি, যে একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, অরবিটাল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে আমরা sp df এদেরকে বুঝাই। তাহলে sp df এ আমরা কতগুলো ইলেকট্রন রাখবো, s এ কয়টা রাখবো, p তে কয়টা রাখবো, d তে কয়টা রাখবো, f এ কয়টা রাখবো, এগুলো আমরা কোন সূত্র দিয়ে আইডেন্টিফাই করতে পারি, এগুলো আমরা সহজেই এই যে আমি তোমরা দেখেছো যে আমি প্রায় এই সূত্রটা ইউজ করেছি 2 × 12 + 1, আমরা এই সূত্র থেকে এটা বের করতে পারবো। 144 নাম্বার কি বলেছে যে n যদি 3 হয় l যদি 2 হয় কোনটি সম্ভব, এটা অলরেডি 2 বার করানো হয়েছে, এটার আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। দেখো n হচ্ছে 3 আর এই d এর জন্য এদের মানটা হচ্ছে 2। আচ্ছা তো তাহলে আমাদের এই ইলেকট্রন বিন্যাসগুলো শেষ। এবারে আসো আমাদের এরকম আরো কিছু ইলেকট্রন বিন্যাস আছে, আমরা সেই ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে সমাধান করার চেষ্টা করব, দেখি আমাদের সেই ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে সমাধান করা যায়। ওকে ফাইন। সো নেক্সট কোশ্চেন, n যদি 3 হয়, ফলো করো, n যদি 3 হয় আমার কোন অরবিটালটি অসম্ভব। সো আমরা জানি 3s হতে পারে, 3p হতে পারে, 3d হতে পারে, বাট 3f আমরা কখনোই দেখি নাই, 3 নম্বর কক্ষপথে কখনোই আমাদের f দেখা যায় নাই। আচ্ছা 146 কোনটি অরবিটাল মানে কোনটি অরবিটালটিতে n = 4 এবং l = 2। সো অর্থাৎ সহজ হিসাব n এর মান যদি 4 হয় l এর মান যদি 2 হয় তাহলে কি হবে 4d। দেখো 4d আমরা অলরেডি এই টাইপের অনেকগুলো কোশ্চেন সমাধান করছি, কারণ d এর জন্য l এর মানটা কত হবে 2 হয়ে যাচ্ছে। আচ্ছা আর্গন মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কতটি, আর্গন মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টা, তিনটা শক্তি স্তর। কি হবে আমাদের মোট 18টা ইলেকট্রন, তাই না, তাহলে প্রথম কক্ষপথে হবে 2টা, দ্বিতীয় কক্ষপথে হবে কয়টা 8টা, তৃতীয় কক্ষপথে হবে 8টা, তাহলে 8 8 16 আর 2 18, তাহলে মোট শক্তি স্তর লাগছে কয়টা 3টা। সো এই জন্যই আমাদের আর্গন মৌলের মোট শক্তি স্তর হচ্ছে 3টি। ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি, ক্যালসিয়ামের কিন্তু শক্তি স্তর 4টি, কেননা ক্যালসিয়ামের হচ্ছে গিয়ে 20, তাহলে আর্গনের পরেও আরো 2টি ইলেকট্রন তোমার চতুর্থ শক্তি স্তরে দেওয়া আছে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, চতুর্থ শক্তি স্তরে 2টা, এই মোট হয়ে যাচ্ছে 20। সো যেহেতু মোট 4টা শক্তি স্তর প্রয়োজন হচ্ছে সেখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের হচ্ছে গ। জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করে, জিঙ্ক যেহেতু 30 এটা ইলেকট্রন বিন্যাস করবা, এটা দেখবা যে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে ডি তে। আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু বুঝাই দেই, খেয়াল করো, এটা আসলে এটা একটু প্যাচাল ইসের কোশ্চেন। আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের একটা নীতি আছে যে আমি ইলেকট্রন কোন জায়গাতে আগে দিব। সো দেখো জিঙ্কেরটা ফলো করো 1s2 2s2 2p2p6
3s2 3p6 4s2 দেন হচ্ছে 3d10। এটাকে আমরা বলি আমাদের ভাষায় বলি বন্টন রীতি। ইলেকট্রন বিন্যাসের কি রীতি বলতো? বন্টন রীতি। তাহলে দেখো ফলো করো, সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে কোথায়? ডিতে। কোথায় প্রবেশ করছে? ডিতে। তোমাদের কাছে মনে হতে পারে স্যার সর্বশেষ ইলেকট্রন এসে যাচ্ছে, কিন্তু না, বন্টন রীতি অনুযায়ী আমরা সর্বশেষ ইলেকট্রন কিন্তু 3d এর আগে 4s কে পূর্ণ করি। ওই যে n+l এর মান যার কম সে আগে ইলেকট্রন পাবে, এটা আউফবাউ একটা নীতি। এই নীতি অনুযায়ী আমরা এই কাজটা করি। সো এখানে কিন্তু সেই নীতিটা হচ্ছে। তো সর্বশেষ ইলেকট্রন যাচ্ছে আমাদের ডিতে, দেন আমরা এটাকে সাজাই। সাজানোর বেলায় আবার আমরা এটাকে এরকম লিখি যে 3s2 3p6 3d10 4s2। কিন্তু এই যে আমরা সাজাইয়া লিখতেছি, সেই সাজাইয়ের রীতিতে কিন্তু ইলেকট্রন যাচ্ছে না। যদি তুমি এটাকে একসেপ্ট করো তাহলে বলতে হবে যে আগে 3d পূর্ণ হয়ে 4s ইলেকট্রন যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। আগে 4s পূর্ণ হয়, তারপরে ইলেকট্রন 3d তে যায়। সো এখানে আসলে ওই ঘটনাটাই ঘটতেছে। তো সেই হিসাবে আমাদের অ্যান্সার কিন্তু আমাদের ডি হচ্ছে, সর্বশেষ ইলেকট্রন ডিতে যাচ্ছে। আচ্ছা, ক্রোমিয়ামের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? লাস্ট স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোনটা? 4s1। কেন? কারণ হচ্ছে গিয়া যে ওই যে ক্রোমিয়াম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, আমাকে এখানে অবশ্যই 3d পূর্ণ করেই তারপরে হচ্ছে 3d কে অর্ধপূর্ণ করে 3d 4 থাকে, সেটাকে আমরা 5 করে দেন তারপরে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা 4s এ চলে যাই। আচ্ছা, কপারের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কতটি? সেম দেখো, ক্রোমিয়াম এবং কপার দুজনেই কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। জাস্ট এদের বেলায় কনসেপ্টটা সেরকম যে ক্রোমিয়ামের হয় এরকম হয়ে যাচ্ছে যে 3d 5 4s 1, আর কপারের বেলায় হচ্ছে 3d 10 4s1। অর্থাৎ দুইটারই কিন্তু 4s1, একটা হচ্ছে ডি অর্ধপূর্ণ অবস্থায় থাকে আর একটা হচ্ছে ডি পরিপূর্ণ অবস্থায় থাকে। তো আমরা এখান থেকে জাস্ট এইভাবেই ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবো। নেক্সট যেটা বলতেছে দেখো, নেক্সট যেটা বলতেছে যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে কোনটি সুস্থিত অবস্থা? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের কোনটা সুস্থিত অবস্থা? সুস্থিত অবস্থা হচ্ছে 4s2, কেননা সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকতে পারে এবং সেই দুইটাই আছে। নাম্বার 1 দেখো, ক্যালসিয়ামের s1 কখনো হয় না, 3d 10ও কখনো হয় না, আর 3s2 এর পরেও কিন্তু ইলেকট্রন আরো দেওয়ার মতো থাকে। 3s2 3p6 সহ ইলেকট্রন কিন্তু আমরা আরো দিতে পারি। তো সেই হিসেবে আমাদের 4s2 হচ্ছে সর্বশেষ সুস্থিত অবস্থা। আচ্ছা, এবারে দেখো যে কোনটির ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌল অধিকতর স্থায়ী, মানে অনেক বেশি স্থায়ী বা স্থিতিশীল আমরা বলতে পারবো। সেইটা হচ্ছে গিয়ে যে খ নাম্বারটা। তুমি এখানে অপশনগুলোকে একটু ফলো করো। অপশনগুলো দেখো, এখানে D6S1, তাহলে এখানে কেউই পরিপূর্ণ না, ওর হচ্ছে একটা কম, ওর হচ্ছে একটা বেশি। আবার D6S2, তাহলে এখানে S পরিপূর্ণ হলেও কি ডিটাকে আমরা পরিপূর্ণ বলতে পারতেছি না, সেই পরিপূর্ণ থেকেও আরো এক ধাপ আগাই গেছে। এখানে D4 আর S1 এটাও সম্ভব না। তো সব থেকে স্থায়ী কোনটা? D5, অর্থাৎ ডি এর মানটাকে কিন্তু আমরা স্থায়ী করতে পারলাম। ডি এর মানটাকে স্থায়ী করাটা আমাদের জন্য বেশি জরুরি। এস এর মানটাকে স্থায়ী করার থেকেও, আমি আবার বলতেছি, এস এর মানটাকে স্থায়ী করার থেকেও ডি এর মানটাকে বেশি স্থিতিশীল করাটা বেশি জরুরি, কেননা ডি অরবিটালের ঘর সংখ্যা বেশি, ডি অরবিটালটা একটু বড়, কারণ অনেকগুলো ইলেকট্রন সেখানে থাকে। সো এই জন্য ডিটাকে একটু ফোকাস করতে হবে। কপারের ইলেকট্রন বিন্যাসে কোনটি সুস্থিত অবস্থা? বারবার এটা নিয়ে কথা বলা হয়েছে, আমাদের D10 আর 4s1। পরমাণুর এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? KLMN। দেখো এন মানে কত বলো? 4। তা 4-এ কয়টা থাকবে বলো তো? 4-এ থাকবে হচ্ছে 32টি ইলেকট্রন। সো এখানে দরকার 4টা, অর্থাৎ 4s আছে, দেখো 4s আছে, 4p আছে, 4d আছে, 4f আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? ওকে, তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ। খেয়াল করো, এখানে আমরা জানি এইভাবে হয়, তাহলে কে এম। এখন কি বলতেছে এখানে দেখো, প্রশ্নটা কি বলতেছে, এরকম চিত্র আঁকবা। এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে, এখানে শক্তির বিকিরণের কথা বলছে, শোষণ না। বিকিরণ মানে কি? সে নিচে আসবে। তো বিকিরণ ঘটালে অবশেষে কোথায় আসবে বলতো? কে তে আসবে। অর্থাৎ যদি তুমি চিত্রটা দেখো, যদি আমরা চিত্রটা এখান থেকে দেখার চেষ্টা করি, এই এল থেকে কোথায় আসবে বলতো? এই যে এল মানে দ্বিতীয় শক্তি স্তর, সে কোন শক্তি স্তরে আসবে? সে অবশ্যই প্রথম শক্তি স্তরে আসবে। তো এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তারপর 157 নম্বর কি বলছে দেখো, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? বলতো? আমাদের সবসময় ইলেকট্রন আগে প্রবেশ করে 4p তে, 4s তারপরে 4p তারপরে, অর্থাৎ এখানে একটা শর্টকাট সিস্টেম হচ্ছে, তুমি এদের n+l এর মান বের করে ফেলো। এখানে এক্সামে যদি মনে রাখতে না পারো, সবার n+l এর মান বের করো। যেরকম 5s এর n+l এর মান কত? 5। আচ্ছা, 4p এর n+l এর মান কত? 5।
তারপরে 5d এর n প্লাস এর মান কত 5 আর 2 7 আর 4f এর কত হচ্ছে 4 আর 3 7 তাহলে প্রথমত এরা দুইজনে হচ্ছে কি যে কম ভ্যালু এদের মধ্যে আবার যার n এর মান কম কার 4 এর সো আমাদের 4p তেই আগে ইলেকট্রন যাচ্ছে নেক্সট কোশ্চেন দেখো কি বলতেছে নেক্সট কোশ্চেন বলতেছে যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেম কাহিনী সেম রুলস আগেরটা জাস্ট যেভাবে বলছি এখানে ঠিক সেম ভাবে আমাদের অ্যানসারটা করতে হবে নিচের কোশ্চেনটাও সেম যে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে সবার জন্য তুমি n প্লাস l এর মান বের করবা যেটা কিনা আমরা 157 নম্বরে করেছি n প্লাস l এর মান বের করে দেখবা যে কার n প্লাস l এর মানটা কম সে আগে তারটাই আগে ইলেকট্রন যাবে বাট যদি কারো দুইটারই n প্লাস l এর মান সমান হয় তাহলে এখানে যার n এর মানটা কম দেখো 5s এবং 4p এর মধ্যে n এর মান কম কার 4p এর তো যেহেতু ওর n এর মানটা কম তাহলে ও এখান থেকে আগে ইলেকট্রন পাবে আচ্ছা সো আশা করি তোমরা আগেরটার মতো করে এটাও করতে পারবা ওকে ফাইন এবারে আসো আমাদের এই যে এখান থেকে আমাদের যেই পার্টটুকু রয়েছে আমরা এখন আসো এটার এখন অ্যানসার করার চেষ্টা করব ওকে দেখো এখানে কি বলতেছে এখানে বলতেছে যে 160 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু একটু বেশ গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমরা অনেকে এটা ধরতে পারো না তো তখন তোমরা সমস্যায় পড়ে যাও ফলো করো কি বলতেছে 160 নাম্বার কোশ্চেনটা বলতেছে n-1 d10 ns1 তো এটা একটু সিনারিও একটু মনে রাখতে হবে দেখো d কখন d পরিপূর্ণ হয় কার বলো তো আর s হচ্ছে 1 d10s1 আমি আবার বলতেছি d10s1 এটা কার হয় বলো তো এটা কপারের হয় এটা আমাদের মনে রাখতে হবে যে d10s1 এটা শুধুমাত্র কপারের হয় ওকে ফাইন তাহলে n কত হয় তাহলে এটা হচ্ছে 4s কত হবে বলো তো 4s আর n-1 d তার মানে এটা যদি 4 হয় তাহলে n এর মান বসাও 4-1 তাহলে কত হচ্ছে 3d অর্থাৎ 3d10 4s1 এক কথায় 3d10 4s1 এটা কার হয় বলো তো এটা কপারের হয় এটা অলরেডি বলেই দিলাম আচ্ছা এখানেও ঠিক সেম যে বলতেছে এখানে অবশ্য n এর মানটা বলে দিয়েছে তোমার জন্য একটু কাজটা সহজ করেছে n যদি 4 হয় তাহলে 4s2 খেয়াল করো 4s2 আর এটা 3d3 4s2 3d3 তো এইটা তুমি একটা কাজ করবা তোমরা एग्जाम এরকম এটাকে ব্যাক ক্যালকুলেশন করবা কিভাবে ব্যাক ক্যালকুলেশন করবা দেখো আমি দেখিয়ে দিচ্ছি তো 3d3 4s2 তাহলে অবশ্যই এর আগে যারা আছে এরা সবাই পরিপূর্ণ তো প্রথম ঘরে ইলেকট্রন 2টা দ্বিতীয় ঘরে ইলেকট্রন 8টা আর তৃতীয় ঘরে অবশ্যই আমার 3s2 3p6 তাহলে কত হচ্ছে 8 আর 3 কত হচ্ছে 11 আর এই 2 এখন যোগ করো কত হয় দেখো তো 8 আর 2 10 21 আর 2 কত হচ্ছে 23 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলকে 23 নাম্বার পারমাণবিক সংখ্যা হচ্ছে কি ভ্যানাডিয়াম এখানে 23 নাম্বার পরমাণু হচ্ছে ভ্যানাডিয়াম আচ্ছা এবারে কি বলছে দেখো যে কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ মানে কি যে যেটা অর্ধেকভাবে পরিপূর্ণ আছে একটা করে সবাই পেয়েছে এটা বোঝানো হচ্ছে কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ অ্যানসারটা হচ্ছে কে ম্যাঙ্গানিজের কেন ডি অরবিটালটা অর্ধপূর্ণ বলবো আমরা কারণ তুমি যদি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসে দেখো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসে যদি আমরা দেখাই তাহলে কি হচ্ছে দেখো হচ্ছে এরকম 1s2 2s2 2p6 3s2 তারপর হচ্ছে 3p6 তারপর হচ্ছে 3d5 তারপর হচ্ছে 4s2 এবার d যেহেতু 5 তাহলে আমরা হোমস ল অনুযায়ী কি করব সবাইকে আগে একটা করে ইলেকট্রন দিব সো দেখো এই যে 1 2 3 4 5 তাহলে আমরা এইভাবে হচ্ছে কি যে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা করতে পারলাম যেখানে ডি অরবিটালের সবাইকে আমি কি দেখতে পাচ্ছি অর্ধপূর্ণ অবস্থা দেখতে পাচ্ছি নেক্সট দেখো 163 কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা সাধারণ নিয়ম ফলো করতেছে না সেটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস অবশ্যই সাধারণ নিয়মটা একটু ব্রেক করবে আচ্ছা নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস 2ns সূত্রকে সমর্থন করে না খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অ্যানসারটা হচ্ছে পটাশিয়াম দেখো এটা কেন সে 2n² সূত্রকে ফলো করতেছে না আমরা এটা এখন ব্যাখ্যা করে দিব ওকে ফাইন তো আমরা জানি যে 2n² সূত্র অনুযায়ী n এর মান যদি 1 হয় তাহলে সেখানে ইলেকট্রন থাকবে কয়টা 2টা n এর মান 2 হলে সেখানে থাকবে কয়টা 8টা n এর মান 3 হলে সেখানে থাকবে কয়টা 18টা আর n এর মান 4 হলে সেখানে থাকবে কয়টা 32টা এবার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো পটাশিয়াম 19 তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s 2p6 3s2 3p6 4s1 তাই না তাহলে এবার প্রথমটা নিয়ে কোনো ঝামেলা নেই দুইটা থাকার কথা দুইটাই আছে দ্বিতীয়টা নিয়ে কোনো ঝামেলা নাই 8টা থাকার কথা 8টাই আছে বাট ঝামেলা হচ্ছে 3 এবং 4 বেসিক্যালি 3 তে আছে কয়টা দেখো তো 8টা আর 4 এ আছে কয়টা একটা এখন আমরা তো জানি যে 3 নম্বর কক্ষপথে 18টা ইলেকট্রন থাকতে পারে কিন্তু আমরা সেই 18টা ইলেকট্রন পূর্ণ করতে পারি নাই আমরা 18টা ইলেকট্রনে দেখো 3 নম্বর কক্ষপথে 8টা ইলেকট্রন দিয়েই কিন্তু আমরা কোথায় চলে যাচ্ছি চতুর্থ ঘরে যাচ্ছি তাহলে 3 নম্বরে তো আমার এই 18 পূর্ণ করে তো তারপরে আমরা চতুর্থ ঘরে যাব কিন্তু আমি তো 3 নম্বর ঘরে 18টা ইলেকট্রন পূর্ণ করতে পারতেছি না
সো এই জন্য আমি এখানে যেতেও পারলাম না, বা পূর্ণ না করে আমাকে যেতে হচ্ছে আর কি 4 নাম্বার ঘরে। সো এটার মূল রিজনে হচ্ছে আমাদের 3D এবং 4s যে অরবিটালের এনার্জির পার্থক্য। 3D এর n+l এর মান কত? n+l এর মান কত? 3D এর n+l এর মান হচ্ছে 5, আর 4s এর কত? 4। সো যে একটা এই সূত্র আছে না যে আউফবাউ নীতি অনুযায়ী যার n+l এর মান কম হবে তাকে আমরা আগে দিব। বিধে আমরা কিন্তু এখানে 3D আনতে পারছি না, আমরা চলে যাচ্ছি কোথায়? 4s এ আগে চলে যাচ্ছি। সো এই জন্য এটা ব্যতিক্রম। আচ্ছা, এবার দেখো পরমাণুর কোন শেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে? 3 নাম্বার শেলে। তাহলে কে এল এম শেলে অবশ্যই 18টি ইলেকট্রন থাকতে পারবে, তোমরা জানো। এফ অরবিটালে উপস্তরের সংখ্যা কয়টি? এফ অরবিটালে উপস্তরের সংখ্যা 7টি। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে এখানে দেখাইছিলাম যে ডি তে কয়টা, ডি অরবিটালে উপশক্তি স্তর কয়টা? 5টা, এবং সেই 5টা ঘরে আমি 2টা করে ইলেকট্রন দিব, প্রত্যেক 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। এফ এ কয়টা? 7টা, 7টার প্রত্যেকটাকে আমি 2টা করে ইলেকট্রন দিব, 7 দুগুণে কত হয়ে যাচ্ছে? 14 হয়ে যাচ্ছে। সো এইভাবেই হচ্ছে আমাদেরকে এফ এর যে 7টা সেই 7টার কথা বোঝাচ্ছে। আচ্ছা, লাস্ট দেখো এই পর্বের লাস্ট কি বলতেছে যে কোন প্রধান শক্তি স্তরের, এখানে বলতেছে যে কোন প্রধান শক্তি স্তরে sp-df অরবিটাল আছে, অর্থাৎ এমন একটা শক্তি স্তর যেখানে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল, এটা সবগুলোই পাবো আমি, এটা সবগুলোই পাবো। তাহলে কোনটা হবে বলতো? আমরা 4 নম্বর যে শক্তি স্তরটা, তো 4 নম্বর শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ k l m n, k l m n, 4 নাম্বারটাকে আমরা KLMN এইভাবে আমরা প্রকাশ করে থাকি। তো 4 নাম্বার শক্তি স্তরকে এখানে অ্যান্সার হিসেবে বলা হচ্ছে। তো আমরা কিন্তু এইভাবেই দেখো আমাদের যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, অরবিট, অরবিটাল সহ আরো যাবতীয় যা কিছু আছে আমরা সেই সবগুলোরই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস হচ্ছে গিয়ে যে কমপ্লিট করে ফেললাম। এখান থেকে যতগুলো ইলেকট্রন বিন্যাস আছে আমরা সেগুলো সবগুলোই সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে বলবো, দেখো যে এই যে ভিডিওতে আমি ঠিক যেমনিভাবে তোমাদেরকে প্রত্যেকটা এমসিকিউ আইডিয়া দিলাম, প্রত্যেকটা এমসিকিউ বুঝিয়ে দিলাম, এরকম সম্পূর্ণ বই কিন্তু আমাদের সমাধান করা আছে, সম্পূর্ণ বই সমাধান করানো হচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো যারা যারা এমসিকিউতে দুর্বল আছো তারা খুব দ্রুত আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করো, এবং এখানের বড় অ্যাডভান্টেজ হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ টাইপের আগে তুমি কিন্তু কিউআর কোড স্ক্যান করার সুযোগ পাচ্ছ, এবং কিউআর কোড স্ক্যান করলেই দেখবে যে আমি এসে তোমাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। অতএব যারা যারা এমসিকিউতে দুর্বল, যারা যারা পরীক্ষায় এমসিকিউতে ভালো করতে পারতেছো না, তাদেরকে আমি অবশ্যই বলবো যে নিকটস্থ লাইব্রেরি থেকে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো, এবং তুমি তোমার এমসিকিউর দুর্বলতাকে খুব দ্রুতই কি করতে পারবা? তাহলে কাটিয়ে উঠতে পারবা। আজকের এই এমসিকিউর সেশনটি আমি এখানে শেষ করতেছি, আবার নেক্সট সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।